বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো কি যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয়। দেখো, বোর্ডে সুন্দর করে লিখে রেখেছি যে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক জিনিস না। আসলেই কিন্তু এক জিনিস না। যদি এই সম্পর্কে তোমার কোনো ভুল ধারণা থেকে থাকে, আজকের ক্লাসটা তোমাকে দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমার যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে শুরুতে কিন্তু আমাকে জানতে হবে যোজনী জিনিসটা কি এবং যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি, এটা সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। এরপর বিস্তারিত বিষয় আমি আসছি। দেখো, যোজনী কিন্তু গত ক্লাস যারা আমার করোনায় পূর্বের ভিডিওটা দেখে আসবে, দেখবা যে সেখানে আমি যোজনীর কিন্তু অনেকগুলো সংজ্ঞা বলেছিলাম। আমরা বলেছিলাম যে অণু গঠনকালে একটা পরমাণু অপর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, তাকে বলি আমরা যোজনী। অথবা এটাও বলেছিলাম যে কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, সেটাও তার যোজনী। অথবা এটা বলেছিলাম যে কোনো একটা পরমাণু যৌগ গঠনকালে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, এটাই তার যোজনী। এবার দেখো, তাহলে যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হলো যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি একটা পরমাণুকে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে তার সর্বশেষ যে কক্ষপথটা থাকবে, সেই কক্ষপথে আসলে তার মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে, সবগুলোকেই বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন। এখানে দেখো, আমি কয়েকটা পরমাণুর নাম লিখে রেখেছি, যে নাইট্রোজেন, ফ্লোরিন, ফসফরাস, অক্সিজেন, কার্বন এবং ম্যাগনেসিয়াম। এখানে নাইট্রোজেন, ফ্লোরিন, ফসফরাস এবং অক্সিজেন, এদের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক না। অর্থাৎ কার্বন এবং ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই রকম। প্রায়ই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে যে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয়। ধরো বললো যে নাইট্রোজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয়, ব্যাখ্যা করে 2 মার্কের জন্য আসে। এখন তুমি যদি মূল কনসেপ্টটাই না জানো, তাহলে কিন্তু তুমি এর অ্যান্সার করতে পারবে না। তাহলে দেখো, আজকে এই পুরো ভিডিও জুড়ে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন যে এক জিনিস না, আবার অনেক ক্ষেত্রে অনেক মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই রকম হয়, এর কারণটা আসলে কি? তাহলে আমরা যোজনীর সংজ্ঞা বলেছিলাম যে অণু গঠনকালে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটাও তার যোজনী। আমি যদি ধাতব পদার্থের ক্ষেত্রে বলি যে একটা পরমাণু সেটা যদি ধাতব হয়, তাহলে তার সর্বশেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, ওইটাই তার যোজনী। আবার আমি যদি বলি অধাতব পরমাণুর ক্ষেত্রে, সেখানে কিন্তু আর একটা সংজ্ঞা আছে, যে ওই পরমাণু বা অধাতব যে পরমাণুগুলো আছে, তার সর্বশেষ কক্ষপথে বিজোড় সংখ্যক যে ইলেকট্রন থাকবে। আমি কিন্তু ভালোভাবে একটা কথা বলছি, বিজোড় সংখ্যক ইলেকট্রন। এই বিজোড় সংখ্যক ইলেকট্রন গুলোকেই বলবো তার যোজনী। ওকে, এবার দেখো, নাইট্রোজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক না। তাহলে নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 7। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি 7 হয়, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p। এখানে কত হবে তাহলে? 4টা 2p3। এবার খেয়াল করো, এই ইলেকট্রন বিন্যাস তোমাদের আগে কিন্তু শেখানো হয়ে গেছে যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা, পি অরবিটালে থাকবে হচ্ছে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে থাকবে হচ্ছে 14টা। যেহেতু আমার এখানে এস আর পির মধ্যে সীমাবদ্ধ, সুতরাং এখানে ডি আর এফ নিয়ে কোনো কথা বলছি না। তাহলে নাইট্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা 7 হয়, তাহলে 1s2 2s2 2p3। এবার দেখো, হুন্ডের কিন্তু একটা নীতি আছে। হুন্ড কি বলেছিল? বিজ্ঞানী হুন্ড বলেছিল যে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, এটা তার যোজনী নির্দেশ করে। এবার তুমি খেয়াল করে দেখো তো, আমরা জানি যে এস অরবিটালের এস যে উপশক্তি স্তর আছে, এর অরবিটাল হচ্ছে কয়টা বলতো? একটা অরবিটাল। এবং পি যে শক্তি স্তর আছে, পি উপশক্তি স্তরে এর অরবিটাল সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে এই একটা ঘর একটা অরবিটাল নির্দেশ করে। তাহলে এস অরবিটালে এস 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 শক্তি স্তরে এস উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে একটা, পি উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে 3টা। মানে পি এক্স,
পি ওয়াই এবং পি জেড। এবার দেখো বিজ্ঞানী হুন বলল কি, এই প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন বিপরীত স্পিনে প্রবেশ করবে, বিপরীতমুখী হয়ে অবস্থান করবে। তবে শুরুতে প্রত্যেকটা অরবিটালে কিন্তু আসলে একটা করে ইলেকট্রন দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে সেটা আবার বিপরীত স্পিনে যাবে। যেমন ধরো এই যে 2s2, এখানে দুইটা ইলেকট্রন আছে, প্রথমে আমি একটা ইলেকট্রন দিব এবং আরেকটা ইলেকট্রন কি যাবে, বিপরীত ক্রমে যাবে। তুমি খেয়াল করে দেখো পি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা, তিনটা। তাহলে প্রত্যেকটা উপশক্তি স্তরে আগে একটা করে বিজোড় সংখ্যক ইলেকট্রন দিতে হবে। দেওয়ার পরে যদি আমার কাছে অবশিষ্ট ইলেকট্রন যায় তাহলে সেই ইলেকট্রন গুলোকে বিপরীত স্পিনে দিব। এগুলো কিন্তু স্পিন, এবং একটা স্পিন একটা ইলেকট্রনকে নির্দেশ করে। সুতরাং বিপরীত স্পিনে দিতাম, কিন্তু আমার কাছে ইলেকট্রন আসেই তো পি অরবিটাল, পি উপশক্তি স্তরে তিনটা। সো এখানে এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটা অরবিটালে তিনটা ইলেকট্রন বসেছে। এবার তুমি খেয়াল করো যে নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কত, যোজ্যতা ইলেকট্রন। তো বিজ্ঞানী হুন কি বলেছিল তোমার তো মনেই আছে যে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে এটা তার যোজনী। তার মানে নাইট্রোজেনের যে সর্বশেষ কক্ষপথে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে কয়টা, তিনটা। সুতরাং নাইট্রোজেনের যোজনী কিন্তু তিন। কিন্তু নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ দেখো এই 2 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা, মোট ইলেকট্রন আছে আমার পাঁচটা। 3 আর 2 যোগ করলে 5। সুতরাং এই যে সর্বশেষ কক্ষপথের মোট যে ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু আসলে নির্দেশ করে যোজ্যতা ইলেকট্রন। সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন কত, 5। তাহলে নাইট্রোজেনের যোজনী 3 আর যোজ্যতা ইলেকট্রন কত বলতো, মোট 5টা। অনুরূপ ভাবে তুমি খেয়াল করে দেখো, আমি যদি ফ্লোরিন, এই ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ওকে, তাহলে কি হবে 1s2 2s2 2p5। খেয়াল করো 1s2 2s2 2p5, 2 আর 2 4 আর 5 হচ্ছে 9। এবার খেয়াল করো এই যে পি সর্বশেষ যে উপশক্তি স্তর আছে 2p5, এখানে পি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা, অরবিটাল আছে 3টা। সুতরাং 3টা অরবিটাল যদি আমি দিই, শুরুতে কি করব, হুন্ডের নীতি অনুযায়ী প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন যাবে, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন, এবং একটা করে ইলেকট্রনকে আমরা একটা করে স্পিন দিয়ে প্রকাশ করি। তাহলে প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন দিয়ে দিই, প্রত্যেকটা ঘরে ইলেকট্রন একটা করে দিয়ে দিই। ওকে, তাহলে 3টা ঘরে 3টা ইলেকট্রন বসানোর পরে আমার কাছে কিন্তু এখনো 2টা ইলেকট্রন অবশিষ্ট আছে, কারণ সর্বশেষ পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন। আরো 2টা ইলেকট্রন কিন্তু আমি বিপরীত স্পিনে দিয়ে দিব। এবার তুমি খেয়াল করো তো যে এই যে ফ্লোরিনের সর্বশেষ যে শক্তি স্তর আছে সেখানে দেখা যাচ্ছে যে বিজোড় ইলেকট্রন আছে মাত্র একটা। কয়টা ইলেকট্রন আছে, একটা। সুতরাং আমি বলতে পারি যে ফ্লোরিনের যোজনী হলো 1। কেন, কারণ যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে ততগুলোই তার যোজনী, সেটাই তার যোজনী হবে। সুতরাং ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। কিন্তু তুমি খেয়াল করো 2 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা, 7টা। 5 আর 2 যোগ করলে কত হয়, 7। সুতরাং এই যে ফ্লোরিনের যে যোজ্যতা ইলেকট্রন, এই যোজ্যতা ইলেকট্রন কিন্তু আসলে 7। তাহলে ফ্লোরিনের যোজনী 1 বা যোজ্যতা ইলেকট্রন কত বলতো, 7। এবার তুমি খেয়াল করো আমি যদি ফসফরাসকে নিই, ফসফরাসকে যদি আমি নিই, ফসফরাসের ক্ষেত্রে কি হবে, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে আমি এখানে কি লিখবো দেখো 1s2 2s2 2p6, কারণ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন যাবে কয়টা, 6টা। সো 2 নম্বর কাজ শেষ। এবার 3s2 3p, তাহলে 6 আর 4 10, 10 2 12, 12 আর 3p3, ঠিক কিনা? 15টা হতে কত লাগে, 1s2 2s2 2p6 3s2 3p কত হবে, তাহলে 6 6 12, 12 আর 3 হচ্ছে 15। এবার খেয়াল করো তো এই যে ফসফরাসের সর্বশেষ যে শক্তি স্তর আছে 3 নম্বর শক্তি স্তর,
এই 3 নাম্বার শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা? মোট ইলেকট্রন কিন্তু আছে হলো 5টা। সুতরাং আমরা বলতে পারি যে ফসফরাসের যে যোজ্যতা ইলেকট্রন, এই যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5। এবার পি অরবিটালের ক্ষেত্রে 3টা ঘর যদি দিয়ে দিই তাহলে এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে ইলেকট্রন বসবে। সুতরাং এটা বলতে পারি যে ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে 3। ফসফরাসের যোজনী 3। আর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হবে কত? 5। এবার তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো, অক্সিজেন হচ্ছে ইলেকট্রন সংখ্যা 8। 8টা যদি ইলেকট্রন হয় তার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p কত হবে বলতো? 2p 4 হবে কিনা? 2p4। তাহলে 2 2 এ 4 আর 4 এ কত হবে? 8। এবার দেখো যে পি অরবিটাল, এখানে কিন্তু আমার 3টা অরবিটাল আছে। তাহলে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন প্রবেশ করালে কি হবে? দেখো আমি যদি এখানে একটা করে ইলেকট্রন দিয়ে দিই, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে 3টা ঘরে 3টা ইলেকট্রন বসেছে, কিন্তু বাকি আছে কয়টা ইলেকট্রন? আমার আরো একটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটা কি করব? আমি বিপরীত স্পিনে দিয়ে দিব। এবার খেয়াল করো, এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন দাঁড়ালো কয়টা? 2টা। সুতরাং এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে তার সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা। সুতরাং এর যোজনী কিন্তু হবে কত? 2। এবং এর সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে কয়টা? সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে হলো 6টা। সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে কত? 6। সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3s2। তাহলে এই জায়গায় কি হয়? ম্যাগনেসিয়ামের যদি দেখি যে তার সর্বশেষ কক্ষপথ থেকে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা বলতো? 2টা। তাহলে সর্বশেষ কক্ষপথে এই 2টা ইলেকট্রন যদি সে ত্যাগ করে ফেলে তাহলে সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে ফেলে। সুতরাং আমরা এটাও বলতে পারি ধাতব পদার্থের ক্ষেত্রে যে কোনো পরমাণু তার সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, ওইটা তার যোজনী। এর কথার অর্থ হলো ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2। আবার তার সর্বশেষ কক্ষপথ দেখো, সর্বশেষ 3 নম্বর যে কক্ষপথ আছে সেই কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা আছে কয়টা বলতো? 2টা। সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনীও 2। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা মজার একটা বিষয় জানা গেল যে ম্যাগনেসিয়ামের যোজনীও 2, যোজ্যতা ইলেকট্রনও 2। আশা করি এই যোজনী ও যোজ্যতা ইলেকট্রন নিয়ে তোমাদের মধ্যে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা অনেকাংশেই সলভ হয়ে গেছে। যদি এরকম মজার মজার ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।